বাড়িতে ঢুকে আমাকে এক হাতে খুন্তি এক হাতে ঝাঁটা ছুড়ে মেরেছে। ভাইরাল হওয়ার জন্য যা ইচ্ছা করবি, আমাকে কে পাচার করবে ভাই? তো আমি ভাবলাম যে ঠিক আছে আমি চ্যারিটি করেই দিই একটু। সো হাই, ওয়েলকাম টু স্টোরি টাইম ইন মাই হোস্টেল রুম, ফার্স্ট এপিসোড। সো আজকে আমি শেয়ার করবো কেন এজের থেকে বেশি আমি ব্যবহারকে প্রাধান্য দিই। তো 2023-এ আমার নিজের সময় নষ্ট করে চ্যারিটি করার স্বভাবটা খুব বেশি ছিল। তো তখন আমি একটা থিয়েটার গ্রুপের সঙ্গে যুক্ত ছিলাম। সেই গ্রুপের সঙ্গে একজনের ঝামেলা হয়েছে, তার আবার আলাদা থিয়েটার গ্রুপ আছে, আর তার একটা নাটকের শো চলছিল। তো তাদের ইমিডিয়েটলি একজনের প্রয়োজন ছিল অ্যাক্টিং করার জন্য না। তার কারণ আমি এখন যেটুকু হালকা একটু পারি তখন একদমই পারতাম না। তখন আমাকে কেউ অ্যাক্টিং এর জন্য অ্যাপ্রোচও করতো না। যদি আমাকে অ্যাপ্রোচ করতো আমি স্টেজে গিয়ে গ্যারান্টি হেগে দিতাম। সো এনিওয়ে, ওই দাদাটা আমাকে অ্যাক্টিং এর জন্য অ্যাপ্রোচ করেনি, আমাকে অ্যাপ্রোচ করেছিল ওদের শো এর মিউজিকটাকে ঠিকমতো চালানোর জন্য। সো আমি বললাম ঠিক আছে চলে যাবো ঘুরতে। এবার ব্যাপারটা হলো আমি আমার বাড়ি থেকে সাধারণত ঘুরতে কোথাও যাইনি, আর ওই বছরটা আমার ড্রপ ইয়ার চলছিল। সো আমি বাড়িতেই ছিলাম, জাস্ট কন্টেন্ট ক্রিয়েট করছিলাম, আর আমার জীবনে তখন কিচ্ছু চলছিল না। সো আমি ভাবলাম যে ঠিক আছে আমি চ্যারিটি করেই দিই একটু। তার কারণ এমনিতেও আমার কাছে যদি কেউ ফেভার চাই আমি কোনোদিন না করতে পারি না। অনেক বড় পিপল প্লেসার আমি। এবার ওই দাদাটা আমাকে অ্যাপ্রোচ করেছিল, আমার এক্স্যাক্টলি নামটা মনে নেই জায়গার, বাট 8-9 ঘন্টার একটা জার্নি। এবার আমার বাবার মধ্যে পিপল প্লেসার কোয়ালিটিটা এইভাবে আছে, আমার মার মধ্যে এটুকু। আমার মার একদমই পছন্দ না যে আমি কোথাও একটা ঘুরতে যাবো, কোথাও একটা মজা করে আসবো। আমার মার কথা হলো তুই খালি ঘরে বসে থাক, আর কিছু করতে হবে না। তোর সোশ্যাল লাইফ দরকার নেই, তোর মধ্যে যা একটু এক্সট্রোভার্টেড কোয়ালিটি আছে ওটাকে টোন ডাউন করে নে, ইন্ট্রোভার্ট হয়ে যা পুরোপুরি। বাট মার কথা যদি আমি শুনতাম তাহলে হয়তো আমার এক্সের বিয়ের সময় আমাকে কাঁদতে হতো না। ওটা নিয়ে একটা আলাদাই গল্প, ওটা পরে বলবো। যাই হোক, এবার এই গল্পে ফেরত আসি। এবার ওখানে যেহেতু যেতে হবে, এবার আমি আমার মাকে বলিনি, কিন্তু আমি জানি আমার ব্যাকআপ অপশন হিসেবে আমার ঠাকুমা আছে। ঠাকুমা ঠিক মাকে সামলে নেবে, তার কারণ একে তো 8 ঘন্টা জার্নি করে যাওয়া, তারপরে আবার থিয়েটার। আমার মার থিয়েটার, গান, ইউটিউব এসব একদম পছন্দ না। আমার মা চায় আমি এইসব বন্ধ করে খালি পড়াশোনা করি। যাই হোক, মা ঠিকই চায়, আমারই বেশি পেছনে চুলকানি, ওর জন্য আমি এইসব করে বেড়াই। কোনো টাকা আসে না। হ্যাঁ, যারা মনে করে যে এতদিন ধরে ইউটিউব বানাচ্ছে অনেক টাকা ইনকাম করেছে, কোনো টাকা ইনকাম করিনি ভাই, গরিব আমি, ভিখারি। ওর জন্য যাদবপুরে হোস্টেল পেয়েছি, নাহলে হোস্টেল পেতাম না। যদি আমার কাছে অ্যাকচুয়ালি টাকা থাকতো এই হোস্টেল আমার কপালে লেখা থাকতো না। এনিওয়ে, ব্যাক টু দ্য স্টোরি। এবার আমি আমার ঠাকুমাকে বলেছি, আমার ঠাকুমা আমার মাকে কনভিন্স করেছে একদিনেরই তো শো, যাক ঘুরে আসুক একটু। এবার কেসটা হলো আমার মা জানে আমার বাকি যে 2-3টে বন্ধু যারা আমার সঙ্গে থিয়েটার করে তারাও যাবে। তার জন্য আমার মা আমার ওই বন্ধুর সঙ্গে একবার রাস্তায় দেখা হয়েছে, তখন তাকে বলেছে তুই যাচ্ছিস? আর আমার বন্ধুটা বলে দিয়েছে না কাকিমা, আমি এখন কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ছি, আমার ওইসব ফালতু জায়গায় যাওয়ার সময় নেই। এবার এটা শুনে আমার মা বাড়িতে ঢুকে আমাকে এক হাতে খুন্তি এক হাতে ঝাঁটা ছুড়ে মেরেছে। যাই হোক, তারপর ঠাকুমা একটু মাকে শান্ত করলো আর বললো যে এই একবারই যাচ্ছে, আর যাবে না। তারপর মা বললো ঠিক আছে যা যা যা। এবার এখানে একটা ব্যাপার হলো, আমি অ্যাকচুয়ালি জানতাম না যে আমার অন্য বাকি বন্ধুরা কেউ যাচ্ছে না। এবার তো আমার ফেটে 74, তার কারণ আমি যাবো যাদের সঙ্গে তারা সবাই হচ্ছে আমার থেকে মোটামুটি 20-30 বছরের বড়। আমার সমবয়সী বলতে ওখানে আমার থেকে 4-5 বছরের বড় দাদা দিদিরা আছে কয়েকটা, কিন্তু তাদের সঙ্গে আমার মেন্টালিটি, আমার কথা বলার ধরন, আমার মিউজিক টেস্ট, আমার সিনেমার টেস্ট কিচ্ছু যায় না। ওদের কথা হলো আমি এটা দেখি মানে এটাই ভালো, আমি ওটা দেখি না মানে ওটা ভালো না। আর সেখানে ইংলিশ মিউজিক, বিশেষ করে যে টেলর সুইফট, তাদের তো একদমই পছন্দ না। তারা উঠছে বহরমপুর স্টেশন থেকে, যেটা হচ্ছে মুর্শিদাবাদে 2টো স্টেশন পরে। মুর্শিদাবাদে আমার সঙ্গে আরো 2জন উঠবে, আর তারা হচ্ছে আমার বাবার থেকে 10 বছরের বড়। এবার আমার মা আমাকে স্টেশনে ছাড়তে আসছে, আর আমি চাই না আমার মা ওনাদের সঙ্গে কথা বলুক, ওনাদেরকে বারবার বলতে থাকুক ছেলেটা আবার যাচ্ছে একটু দেখুন। আমি চাইতাম না ওটা মা করুক, ওর জন্য আমি মাকে বলেছি আমাদের মুর্শিদাবাদ স্টেশন থেকে আমি একাই যাচ্ছি। এবার আমার মা, আমার একটা বন্ধুর কাছ থেকে শুনেছি ওরা সিকিমে ঘুরতে যাচ্ছে, আর ওর কিছুদিন আগে আমি মার সঙ্গে ঝগড়া করে বলছেন যে আমি একা একা কোথাও ঘুরতে চলে যাবো। এবার আমার মা ভেবেছে আমি ওই দিন সিকিমে যাচ্ছি একা একা, পকেটে একটা টাকা পয়সা নেই, সিকিম যাচ্ছি। আমার মা ওটা বিশ্বাসও করে নিয়েছে। আমার মা ভেবেছে আমাকে আমার ঠাকুমা স্পন্সর করে দিয়েছে, কিন্তু আমার ঠাকুমার কাছে অত টাকা ছিল না, আর থাকতেও ঠাকুমার কাছে ক্যাশ বলে কিছু নেই। ঠাকুমার যা টাকা সম্পত্তিতে আছে, আর আমার বাবারা 7 ভাই। ঠাকুমার কাছ থেকে টাকার কথা বাদই দাও, ঠাকুমাও ভিখারি আমিও ভিখারি। এবার ব্যাপারটা হলো আমি স্টেশনে দাঁড়িয়ে আছি, এবার আমার মার হঠাৎ করে বাড়িতে ক্লিক করেছে এই যদি সিকিম ঘুরতে পালিয়ে যায়। তার জন্য আমার মা আমার কাকুকে দিয়ে আমাকে কল করেছে, তুই সিকিম ঘুরতে যাচ্ছিস একা একা, অনেক টাকা হয়ে গেছে না, ইউটিউব থেকে এমন কিছু টাকা আসছে না, এমন কিছু হয়ে যাচ্ছে যে মা বাবাকে না বলে এখানে ওখানে ঘুরতে চলে যাবি। আর আমাদের বাড়ি থেকে স্টেশন মোটামুটি 2 মিনিটের ডিস্টেন্স। হ্যাঁ, এখনো ট্রেন আসেনি, ট্রেন আসতে এখন 8 ঘন্টা আছে। আমি স্টেশনে বসে আছি, আর আমার সঙ্গে যিনি ট্রেনে উঠবেন তিনিও চলে এসেছেন। আমি ভেন্ডারের দিকে দাঁড়িয়ে আছি, আর উনি আছেন লেডিজের দিকে দাঁড়িয়ে। তো আমি সেদিকে যাবো, সঙ্গে সঙ্গে আমি দেখি স্টেশনের ওভারব্রিজ পেরিয়ে আসছে আমার মা, ঠাকুমা, কাকু, বাবা আর জেঠু। আমি চাই না আমার বাবা মা ওই লোকটাকে গিয়ে বলুক আমার ছেলে এত দূরে কোনোদিন যায়নি, ছেলে হারিয়ে যাবে, ট্রেন থেকে যদি পড়ে যায়, ফোন যদি চুরি হয়ে যায়, ছেলে যদি চুরি হয়ে যায়, ছেলেকে যদি কেউ পাচার করে দেয়। আমাকে কে পাচার করবে ভাই? আমাকে যদি কেউ কিডন্যাপ করে আমি এত বেশি ভাট বকতে লাগবো, হয় আমাকে মেরে ফেলবে অথবা আমার মুখ বেঁধে আমার বাড়ির সামনে আমাকে ফেলে দিয়ে চলে যাবে। এনিওয়ে, এটা আমার টেলর সুইফটের টি-শার্ট, যেটা আমি প্রমোশনের জন্য পেয়েছিলাম। ওরা আমাকে টাকা দেয় না, বাট আমার জামাটা ভালো লাগে বলে পড়ে আছি, ফ্যান অফ করে ভিডিও বানাচ্ছি। এনিওয়ে, ব্যাক টু দ্য স্টোরি। এবার যে দেখছি ওভারব্রিজ থেকে আমার বাড়ির লোকজন নামছে,
অমনি আমি সঙ্গে সঙ্গে উল্টো দিকে পালিয়ে গেছি। আমার বাড়ির লোকজন আমাকে স্টেশনে খুঁজে পাচ্ছে না। আর আমি ফোন করে যিনি আমার সঙ্গে উঠছেন ট্রেনে তাকে বলে দিয়েছি, কাকু আমি না নেক্সট স্টেশনে উঠছি। আমি খালি বাড়ির লোককে গুল দিতে চাইছিলাম, তার কারণ আমি জানি আমি ট্রেনে একবার উঠে গেলে ফোন করে আমি বলি যে হ্যাঁ এই ব্যাপার, আমি এনাদের সঙ্গে আছি, তখন হয়তো কলে আমার মা একবার বলবে যে আমার ছেলে যাচ্ছে, একটু সাবধানে দেখে নিয়ে যেন। আমার 21 বছর বয়স ছিল তখন, আমাকে কারো সাবধানে নিয়ে যেতে হবে না। না স্টিল আমি এমন কিছু কাণ্ড করেছি 21 বছরে, একটু সাবধানতা দরকার ছিল। পরে আমি ওই লোকটাকে মিথ্যা কথা বললাম, আমার বাড়ির লোক আমাকে স্টেশনে খুঁজে পেল না, ট্রেন আসলো আর আমি অন্য একটা কামরায় উঠে চলে গেলাম। পরের স্টেশনে গেলাম যেখানে মানে বাকি সবাই উঠে গেল থিয়েটারে, তো আমি সবার সঙ্গে একজোট হয়ে গেলাম যে আমি বাড়িতে কল করলাম। আমার বাড়ি থেকে আমার ফোনে অনেকবার কল এসেছিল, আমি বলছি ফোন সাইলেন্ট ছিল, বুঝতে পারিনি ফোন এসছে, সারাক্ষণ ফোনে স্ক্রোল করছিলাম, ফোন সাইলেন্ট ছিল। তারপর আমি ওখানে সেই বিশ্বস্ত দাদাকে ফোনটা দিয়ে দিলাম একটু বাড়ির লোককে পটানোর জন্য। আর ও হচ্ছে খুব ভালো অভিনেতা, অনেক বড় বড় অ্যাডে অরিজিৎ সিং এর মিউজিক ভিডিওতে অ্যাক্ট করেছে। তো ও আমার বাড়ির লোককে বললো যে আসলে কাকিমা আমাদের খুব এমার্জেন্সি হয়েছিল, আমাদের একজন দরকার ছিল, আর পার্থ খুবই ভালো ছেলে, হ্যান ত্যান। আমার বাড়ির লোক কনভিন্স হয়ে গেল। সেটা আলাদা কথা, মা 5 মিনিট পর আমাকে ফোন করছিল, বাট স্টিল উইন ইজ এ উইন। মোস্টলি আমার মিউজিক রিলেটেড কথাবার্তা বলতে ভালো লাগে। কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমার জ্ঞান খুবই অল্প, বুঝতেই পারছো, ইউটিউবে ভিডিও বানাই, খালি সারাক্ষণ খালি ভিডিও আইডিয়া মাথায় ঘুরে, আর কিছু নেই। পড়াশোনা করি হালকা, অনেক কষ্টে পেয়েছি চান্স। আমি ওখানে দুটো 50 বছরের ভদ্রলোক মাঝখানে বসে আছি। আর ওর আগে আমার একটা ভিডিও ভাইরাল গেছে, যার মধ্যে আমি ক্লাসিক্যাল মিউজিকের একটা মকারি করেছি। তখনই আমার ভিডিও ফার্স্ট ভাইরাল যাওয়া শুরু হয়, আর ওই ভিডিওটা সবাই দেখেছে। এবার আমি ওখানে দুজনের মাঝখানে বসে আছি, ওরা আমাকে কনস্ট্যান্ট 2 থেকে 3 ঘন্টা ওটা নিয়ে জ্ঞান দিয়েছে। কি দরকার ছিল এটা পোস্ট করার? ভাইরাল হওয়ার জন্য যা ইচ্ছা করবি। আমি তখন যদিও চুপচাপ করে বসে ওটা সত্যি মজার জন্য করেছি, আমি আশা করি যতটা ভাইরাল হয়ে যায়, ওটা তোমার ফার্স্ট ভিডিও ছিল এরকম বলছি। কিন্তু আমি মনে মনে বলছি, কাকা তোমার একটা ফুল টাইম জব আছে, তুমি 90 থেকে 80 হাজার টাকা ইনকাম করো, তার সঙ্গে তুমি থিয়েটার করো, তো তোমার জন্য ওটা ম্যাটার করবে না। বাট আমার জন্য যে 1 বছর ড্রপ দিয়ে বসে আছি, একসঙ্গে কন্টেন্ট ক্রিয়েশন চালাচ্ছি, মিউজিক প্রোডাকশন চালাচ্ছি, তারপরে পড়াশোনা করছি, আমার জন্য এটা ম্যাটার করে। কোথা থেকে যদি একটু টাকা পয়সা এসে বাড়িতে দিতে পারবো, তাহলে বাড়িতে মানে খাওয়ার সময় বারবার শুনতে হবে না। তোর বন্ধু শুনলাম জব পেয়েছে, চাকরি করছে, টাকা পয়সা বাবা মাকে দিচ্ছে, আর আমার বাবার তো একটা স্বভাব আছে, নোংরা কুড়িয়ে ভাত খায় ওরা। ওই ছেলেটার বাবাকে 10,000 টাকা করে দেয় মাসে। সো বুঝতেই পারছো আমার ওর কিরকম প্রেশার টাকা ইনকাম করার। এনিওয়ে, সো এই কারণে আমি বাংলাতে গুচ্ছের ক্রিঞ্জ ভিডিও আপলোড করেছি, হ্যাঁ, যেগুলো অনেকে তোমরা দেখেছো। আই এম্বারেসড অ্যাবাউট মোস্ট অফ ইট, নট রিয়েলি, মানে আমার যায় আসে না। আপলোড করে দিয়েছি, মজার জন্য করেছি। কারো ভালো লাগলে ভালো, আর যার ভালো লাগবে না তুমি না দেখতেও পারতে, সোয়াইপ করে দিতে 1 সেকেন্ড লাগে সোয়াইপ করতে। যারা দেখেছো থ্যাংক ইউ। এবার ব্যাক টু দ্য স্টোরি। সো এবার আমি ওই দুজনের মাঝখানে বসে বসে এইসব নিয়ে কথাবার্তা বলতে বলতে প্রায় চলে এসেছে অনেকটা। আর তখন আমার অ্যাক্টিং খুবই বাজে ছিল। আর ওর আগে বহরমপুর রবীন্দ্র সদনে আমাদের একটা শো ছিল, যে শো এর মধ্যে আমি পুরো হেগে দিয়েছিলাম স্টেজের মধ্যে। এমনিতে তো আমি বাড়িতে সারাক্ষণ চিল্লে বেড়াই, আমার বাড়ি থেকে 4টে বাড়ি পরেও সবাই শুনতে পাবে আমি কি বলছি। যদি ওই জিনিসটা আমার মধ্যে জন্মগত, তার কারণ আমার মা মেরে ফেলবে যদি ভিডিওটা দেখতে পাই। যাই হোক, আমি আমাদের ওই থিয়েটারে যে আমার শোটা ছিল, ওই শো এর মধ্যে আমার গলা খুব একটা লাউড হয়নি, মাইকে খুব একটা ভালো করে ক্যাচ করেনি। আর আমার গলাটা হচ্ছে অ্যাকচুয়ালি এরকম টাইপের গলা। আমার বুঝতেই পারছো কিরকম ভাবে শোনা যাচ্ছিল ওখানে। মানে আমি জানি ওটা বাজে হয়েছে, বাট ওটা নিয়ে আমাকে অনেকক্ষণ ধরে জ্ঞান দেওয়া হলো, এই করতে পারিস, ওই করতে পারিস গলা ভারী করার জন্য বা জোরে লাউড হওয়ার জন্য। তো যাই হোক, ওইসব আমি শুনলাম, ফিডব্যাকগুলো আমি নিয়েছি, তার কারণ আমার মধ্যে এখন আর মনে হয় না ওইরকম প্রবলেমটা হবে। বাট স্টিল ওনাদের সঙ্গে আমার জেনারেশন গ্যাপ অনেক বড় ছিল, তো খুব সমস্যা হয়েছে ওখানে। আমাদের সঙ্গে যারা যাচ্ছে, ওখানে একটা দিদি ছিল, যে দিদিকে আমি চিনতাম খুব ভালো করে। 3-4 ঘন্টা পরে আমি ওই জায়গা থেকে চেঞ্জ করে আমি দিদিটার পাশে গিয়ে বসলাম। এবার আমি ওখানে চাইছিলাম গান শুনবো একটু, তার কারণ এই যে মাতাজি, ওর গান শোনার জন্য আমি হেডফোনটা লাগালাম। আর ওই দিদিটা বলছে আমি না হেডফোন আনতে ভুলে গেছি, তো হেডফোনটা দে না, একসঙ্গে গান শুনি। এবার আমি চালিয়েছি ওখানে গান মাতাজির, আর সঙ্গে সঙ্গে দিদি বলছে কি সব বাজাচ্ছিস এসব। আর আমার তো তখন একেবারে মাথা পুরো, তার কারণ তখন আমার একটা গান খুব ফেভারিট ছিল, যেটার নাম হচ্ছে দ্য লেক্স। ওই গানটা চলছিল, আর ওই গানটার মধ্যে এরকম রিয়াকশন শুনে আমার খুবই রাগ উঠছিল। বাট স্টিল আমি বললাম ঠিক আছে, তুমি কি গান শুনবে বলো। আর সঙ্গে সঙ্গে চালিয়ে দিল ভুলভাল বলিউড সং, কোনো মানে নেই গানটার। স্টিল আমি ওখানে মুখের ওপর তো বলতে পারছি না, তার কারণ দিদিটা আমার সঙ্গে খুব ভালোভাবে আচরণ করে, দিদিটা ভালো গান করে, বাট কিছু কিছু খামতি আছে যেটা আমি জানি। তার কারণ আমি যখন প্রথমে ইন্টারনেটে ভিডিও বানানো শুরু করি, তখন আমার মিউজিক মিক্সে অনেক ইস্যু হতো। তো আমি ওইসব গালাগালি খেয়ে আমি মানে জিনিসপত্র শিখেছি, কি করে অ্যাকচুয়ালি বেটার হওয়া যায় সিঙ্গিং এ ওয়াইল রেকর্ডিং। আমি মানে কিছু কিছু জানি অল্প স্বল্প হলেও, আর দিদিটার সেই নলেজ নেই। আর সেই দিদি কয়েক মাস আগে আমার বাড়ি এসেছিল, দিয়ে একটা গান রেকর্ড করেছিল। রেকর্ডিং এর পর নিজের গলা শুনে ভাবছে এটা আমার গলা, আমি এত বাজে গান করি। দিদিটা ভালো গান করে, রেকর্ডিং এর কোনো এক্সপিরিয়েন্স ছিল না, তার জন্য মানে খুব বাজে করেছিল। যাই হোক, তারপরে দিদিটা আমাকে টিপস জিজ্ঞাসা করলো যে কি করা যেতে পারে। তো আমি দিদিটাকে জাস্ট কিছু কিছু টিপস বললাম যে এই জিনিসপত্র করা যেতে পারে, তাহলে বেটার হবে। দিদিটা আমাকে কনস্ট্যান্টলি জিজ্ঞাসা করে যাচ্ছে যদি এরকম হয় তাহলে কি করা উচিত, ওরকম হয় কি করা উচিত। দিদিটা 5 মিনিট আগে আমাকে টেলর সুইফটের গান বন্ধ করতে বলেছে, আর 1 ঘন্টা পরে আমাকে বলছে আমি অ্যাকচুয়ালি সব মিউজিককে রেসপেক্ট করি। এনিওয়ে, আমি বুঝতে পারি দিদির কথা কাজে কোনো সামঞ্জস্য নেই। দিদিকে বসে বসে আমি জ্ঞানগুলো দিলাম, তার কারণ দিদিটা আমাকে জিজ্ঞাসা করলো। আমি কেউ যদি জিজ্ঞাসা না করে আমি কোনোদিন জ্ঞান দিই না, ওনার কাছ থেকে শেখা। যতক্ষণ কেউ জ্ঞানের জন্য জিজ্ঞাসা করছি ততক্ষণ জ্ঞান দেবে না, ততক্ষণ চুপচাপ। যদি আমি থাকতে পারি না, তার কারণ আমার মধ্যে চপর করার অভ্যাস আছে, সেই দিন আমার মধ্যে সেরকম কিছু ছিল না। আমি ওখানে ওই দিদিটা যতটা জ্ঞান জিজ্ঞাসা করেছি আমি ততটাই দিয়েছি। আর দিদিটারও বেশ কিছু ব্যাপারে ভালো জ্ঞান আছে, তো আমি ওগুলো নিয়েছি। আমার ভালো লাগে আলাদা আলাদা লোকের ওপিনিয়ন, আলাদা লোকের কাছ থেকে ফিডব্যাক নিতে, যাতে আমি নিজেকে ইমপ্রুভ করতে পারি। সত্যি কথা বলবো, আমি যে এখন এতটা কনফিডেন্ট, ওটা ওনাদের জন্যই হয়েছে। তার কারণ আমি থিয়েটারটা
একটা জয়েন করেছিলাম, আর ওখানে সবার আলাদা আলাদা রকমের ব্যাকগ্রাউন্ড। তো সেই হিসেবে আমি অনেক কিছু ফিডব্যাক পেয়েছি, সেগুলোকে আমি এখন ইমপ্লিমেন্ট করতে পারি। আমি যতটা কনফিডেন্ট হয়ে ক্যামেরার সামনে বলতে পারছি, তাতে তাদেরও একটু অবদান আছে। তার কারণ তারা আমাকে ট্রোল করেছিল। আমি অ্যাকচুয়ালি ট্রোলকে আমি খুব পজিটিভলি দেখি। তার কারণ কেউ যদি ট্রোল করে আমাকে, অবভিয়াসলি আমি ট্রোল করার যোগ্য। অবভিয়াসলি আমাকে দেখে আমার নিজেরও ট্রোল করতে ইচ্ছা করে। ব্যাক টু দ্য স্টোরি। তারপরে আমরা যখন স্টেশন থেকে নামলাম, তারপরে ওই দিদিটা যেখানে যাচ্ছে আমার সঙ্গে যাচ্ছে, তার কারণ বাকি সবাই আমার এতে অনেক বড় বুড়ো দুজন ছিল, ওনাদের সঙ্গে আমার যে প্রবলেম হচ্ছিল সেই প্রবলেমটা ওই দিদিটার ওনাদের সঙ্গে হচ্ছে। এই হিসেবে আমাদের একটা ভালো সম্পর্ক তৈরি হচ্ছিল দাদা বোনের। তো আমি ভাবলাম হ্যাঁ ভালো দিদি, আমি এতদিন ধরে পাত্তা দিইনি, তো এখন কথা বলছি ভালোই লাগছে, ঠিক মানে ভালো মানুষ। মানে আমার অ্যাকচুয়ালি সবাইকে ভালো লাগে, যাদেরকে বললাম বুড়ো বুড়ো। কিন্তু ব্যাপারটা হলো কি বলতো, জেনারেশন গ্যাপ থাকে না, ওই হিসেবে আমার ঠিক মানে যতটা খুলতে ইচ্ছা করে না ওনাদের সামনে। যেখানে আমাদের থিয়েটারের শো আছে, ওখানে আমরা নামলাম, আমরা নেমেছি হচ্ছে 2টো বা 3টের দিকে। আর একটা কথা যেটা আমি মিস করে গেছি, ওই ট্রেনটায় কোনো বাথরুম ছিল না। আমার এই ইস্টার্ন রেলওয়েজ এর কিছু কিছু ব্যাপারগুলো এত খারাপ লাগে না। আমি যখন যাদবপুর থেকে বাড়ি যাই, তখনও মাঝে মাঝে ট্রেনের মধ্যে বাথরুম থাকে না। সবাই বলে স্কিন ভালো রাখার জন্য জল খেতে। আমি জল খাওয়া শুরু করেছি অনেকের কাছ থেকে গাল খেয়ে। আমার মুখটা এতটা দেখতে যখন না, অন্তত স্কিনটা একটু ভালো হোক, ওর জন্য জল খাই আমি। আর ওর জন্য টয়লেটও পাই খুব বেশি। আর আমি যতবার বাড়ি গেছি এইভাবে যেতে হয়েছে আমাকে, তার কারণ ট্রেনে বাথরুম ছিল না। আর আমি তো এরকমও দেখেছি, ওই ট্রেনের মধ্যে কিছু কাকিমা নিজের বাচ্চাকে জানলার মধ্যে দাঁড় করে মেশিন চালিয়ে দিয়েছে। কোন একটা লোকের মুখে গিয়ে সেই নুন জল লাগছে, সেই লোকটা বুঝতেও পারছে না। এনিওয়ে, ব্যাক টু দ্য স্টোরি। আমরা ওখানে 8-9 ঘন্টার মতো ট্রাভেল করেছি, আর ট্রেনে বাথরুম ছিল না। আমাদের শো আছে হচ্ছে 6টাতে, আমরা পৌঁছেছি ওখানে 2-3টের দিকে। আর আমরা যেখানে শো আছে ওখানে পৌঁছাতে আমাদের লাগবে মোটামুটি 40 মিনিট। একটা ওয়াশরুম দেখতে পেলাম, ওখানে যেতাম। আর ওখানে যার জন্য আমি চ্যারিটি করতে যাচ্ছি, সে বলছে তোদের মধ্যে কোনো সিরিয়াসনেস নেই, আমরা একটা শো করতে যাচ্ছি, এখন তোর বাথরুম যেতে হবে, শোয়ের ওখানে গিয়ে বাথরুম করবি। আমার তো মনে হয়েছে চড়িয়ে দিই। এবার আমার ওই দাদাটার উপর যা রাগ উঠেছিল, আমার ইচ্ছে করছে তখন আমি বাড়ি ব্যাক করি। আমার দরকার নেই, আমি ওখানে কোনো প্রফিট পাচ্ছি না, আমার ওখানে কোনো টাকাও ইনকাম হচ্ছে না, আমি ওখানে কোনো কিছু শিখতেও পারছি না, আমার ওখানে কিছু যায় আসে না। খালি আমি ভদ্রতার খাতির ওখানে ছিলাম, তাহলে আমি উঠে চলে আসতে পারতাম। আমার বিক্রি হলে আমার কাছে যাওয়া আসার ভাড়া দেওয়ার টাকা ছিল। আমার থেকে ওখানে এই যে অনেক বড় লোকেরা আছে, তো তারা সবাই বলছেন তো আর একটুখানি গেলেই তো হবে। কাকা আমি অতক্ষণ ধরে চেপে বসে আছি, আর একটুক্ষণ থামলে হবে না? এবার ওখানে না মানে এতজন মিলে যখন বলে, তো আমি বললাম ঠিক আছে, দিয়ে পুরো চেপে চেপে গেলাম। সেখানে গিয়ে বাথরুম সেরে আমরা থিয়েটারে শো এর জন্য বেরোলাম। এবার ব্যাপারটা হলো, শো এর মধ্যে আমার না অ্যাক্টিং আছে, আমাকে খালি গানগুলো চালাতে হবে। ওখানে গিয়ে দেখলাম শো এর সবাই লাইট মাইট সেট করলো, তো ওটা একটা মানে স্কুলের শো ছিল মনে হয়, আমার ঠিক এক্সাক্ট মনে নেই। শো স্টার্ট হলো। সত্যি কথা বলতে নাটকটা খুব ভালো ছিল, আর ওই দিদির অ্যাক্টিং খুব ভালো, দিদিটা মেন লিডে ছিল, মারাত্মক অ্যাক্টিং করেছে। শোটা ছিল হচ্ছে এসে নিয়ে, খুবই সিরিয়াস টপিক, আর সত্যি কথা বলতে খুবই ভালো একটা লেখা নাটক। এবার ব্যাপারটা হলো, ওখানে স্টেজের মধ্যে কিছু কিছু আনকমফোর্টেবল সিন হচ্ছে। অডিয়েন্স কারা বলো তো? 1-2 বছরের বাচ্চারা। যদিও শোটা স্টার্ট হওয়ার পর যখনই মানে মিড পজিশনে পৌঁছে গেছে, তখন মোটামুটি অনেক লোকজন এসছে, অনেক মহিলা, অনেক লোক এসছে। ভদ্রলোক বলবো না, ভদ্রলোক কেন বলবো না, কারণটা বলছি। শোটা সবাই দেখছে, কখনো কারোর মধ্যে কোনো উত্তেজনা নেই। যখনই ওখানে ধস্তাধস্তি কিছু মানে আনকমফোর্টেবল সিন হচ্ছে, ওখানে সবাই ও এরকম করছে। শোটা আমরা নিয়ে গিয়েছিলাম একটা সিরিয়াস টপিককে নিয়ে, যাতে আলোচনা হয়, মানে ওপেন ডিসকাশন হয়, ওই কারণে। কিন্তু অডিয়েন্স ছিল ভুল, ওরা ভেবেছিল আমরা ওখানে ফ্রি এর পর্ন দেখাচ্ছি, যেগুলি আমার খুবই বিরক্তকর লাগে। সাধারণত আমি যেখান থেকে উঠে এসেছি, মুর্শিদাবাদ আশেপাশে এমন অনেক এরিয়া আছে যেখানে এসব এসের টপিককে খুব বাজেভাবে রিপ্রেজেন্ট করা হয়। যাই হোক, নাটকের বিষয়বস্তু ছেড়ে দিলাম, ওটার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি না। এবার নাটক শেষ হওয়ার পরে নিজেরা নিজেকে প্রেস করছে, তার কারণ ওখানে অডিয়েন্স তো প্রেস করছে না কাউকে, নিজেরা নিজেদেরকে প্রেস করছে যে ভালো অ্যাক্টিং করছে, ও খুব ভালো অ্যাক্টিং করছে স্টেজের মধ্যে। অডিয়েন্স কোনো পাত্তাও দিচ্ছে না। একটা কাকিমা তো বলছে এদেরকে হটাও তো, আমার 6 বছরের বাচ্চা চিকনি চামেলিতে কোমর গোলাবে। এনিওয়ে, ওরা বুঝতে পারে না আমাদের নাটকের বিষয়বস্তু। তারপরে শো শেষ করে বাকি শোয়ে যারা যারা ছিল, ওরা সবাই ভুলে গেছে যে আমি এক্সিস্ট করি। ওরা সবাই ওদিকে রেডি হয়ে বেরিয়ে গেছে, আমি ওদের কাউকে খুঁজে পাচ্ছি না। ফোন করছি, কারো ফোন লাগছে না, সবাই মিলে দলবল নিয়ে বেরিয়ে গেছে, আমাকে ডাকেনি কেউ। ওখানে গাড়িতে উঠে সবার মনে পড়ছে আমাদের সঙ্গে একটা ছেলে এসেছিল, তো যার মা আমাকে কল করে বলেছিল সাবধানে নিয়ে আসতে। তখন আমাকে কল করছে, কোথায় তুই, কি করছিস? স্টেজের সামনে আমি সবকিছু গোছাচ্ছিলাম, তোমরা ব্যাক স্টেজে গুছিয়ে বেরাচ্ছ, আমাকে বলবার তো না। কিন্তু আমি খুবই শান্ত শিষ্ট, আমি এখন যেরকম ভাবে মুভফাট হয়ে গেছি, আমি তখন এরকম ছিলাম না। তো অ্যাকচুয়ালি ওনারা আমাকে ডাকেনি যে ওনারা এখন বেরাবে, আমাকে বলেছিল যে হ্যাঁ 8 ঘন্টা থামবো ব্যাক স্টেজে, তুই গুছিয়ে আয়, তারপরে বেরাবো। এবার যাই হোক, তারপর আমাদের গাড়ি বেরালাম, আমরা স্টেশনে গেলাম, স্টেশনে গিয়ে ট্রেনে চেপেছি। সারাদিনে মাইন্ড ফাক হয়ে গেছে। সো আমি ভাবলাম যে ঠিক আছে শান্তির গান শুনি। আবার দিদির গান চালিয়েছি হেডফোন লাগিয়ে, এখানে আমি গানটা শুনছি। আমার পাশে দিদিটা এসে বলছে তুই কি এইসব গান ছাড়া কিছু শুনিস না? আমি তখন ডাইরেক্ট দিদিটাকে বললাম, দিদি দেখো আমি সব গান রেসপেক্ট করি, কিন্তু আমার একটা ফেস চলে, ভালো লাগছে এই গানটা শুনতে, আমি এটাই শুনবো। এখন আমি হেডফোন লাগিয়ে শুনছি, আমি তোমাকেও জোর করে শোনাচ্ছি না, আমার ভালো লাগা গানটা আমি শুনছি। তারপরে দিদিটা বললো কি সব ইংলিশ গান শোনে? তো আমি বললাম তোমাকে যে পুরো রাস্তা আমি বোঝালাম, আর তুমিও তো বললে সব ধরনের গানকে তুমি রেসপেক্ট করো, তাহলে তোমার এরকম মনোভাব কেন? দি তখন বলছে তুই থামবি, পুরো রাস্তা তো জ্ঞান দিলে, এখনো জ্ঞান দিবি। দিদিটা আমার কাছে বারবার জিজ্ঞাসা করেছে এই ব্যাপারটা কিরকম, ওই ব্যাপারটা কিরকম, এটা কি ওটা কি। সো গোটা দুনিয়ারই আমি যা জানি সব বলে দিয়েছি। আর তারপরে দিদিটা আমাকে ট্রেনের মধ্যে বলছে আমি দিদিটাই জ্ঞান দিয়েছি, তুমি যদি জিজ্ঞাসা না করতে আমি তোমাকে জ্ঞান দেওয়া তো দূরের কথা, আমি তোমার সঙ্গে কথাও বলতাম না, আমি জাস্ট হেডফোন লাগিয়ে গান শুনতাম। আর তখনই দেখে একটা অচেনা কাকু ওখানে আমাকে জিজ্ঞাসা করছে তুমি ইংলিশ গান কেন শোনো, বাংলায় কি গানের অভাব পড়েছে? এবার আমি কখন বললাম বাংলায় গানের অভাব পড়েছে?
আমার ফেভারিট বাংলা অ্যালবাম হচ্ছে হাওয়া বদল সিনেমার গানের অ্যালবামটা। আমি বাংলা, ইংলিশ, হিন্দি, হ্যান ত্যান যা মিউজিক পারি তাই শুনি, যা থেকে আমি কিছু শিখতে পারবো, যা আমার লাইফে ভ্যালু দিবে, যা শুনে আমার মাইন্ড রিল্যাক্স হবে, আমি সব শুনি। এবার আমি এই সেম কথাটা কাকুটাকে বললাম। কাকুটা বলছে তোমার জেনারেশনটা অ্যাকচুয়ালি কেয়ার করে বাংলা লিটারেচারকে। আমি খালি বললাম আমাদের জেনারেশন সবকিছু নিয়ে কেয়ার করে, জাস্ট আমাদের কাছে এক্সপোজার বেশি আছে, তো আমরা বেশি জিনিসপত্র দেখতে পাই। তোমাদের বেলা ছিল না, তোমরা একটা জিনিসের মধ্যে খুঁজে বেড়াতে, আমাদেরকে খুঁজে বেড়াতে হয় না। এমন নয় যে আমি মাইকেল প্রসেনজিৎ দত্ত, আমি সবকিছু রেসপেক্ট করি। আমার স্পটিফাই যদি প্লেলিস্ট দেখো না, তাহলে তুমি নিজে অবাক হয়ে যাবে। এনিওয়ে, মেন পয়েন্ট হলো আমি সবকিছুকে সমানভাবে প্রাধান্য দিই না, সমানভাবে দিই না, সবার উপরে স্টিল আমি সবকিছুই শুনি। তো এবার ওই কাকা না ট্রিগার হয়ে গেছে। আমার মনে হয় কাকার বাড়িতে কোনো বাচ্চা আছে সারাদিন ইংলিশ গান এইসব নিয়ে পড়ে থাকে। কাকা হচ্ছে মানে খুবই সিক্রেট বাঙালি। আমার বাড়িতে খালি রবীন্দ্রনাথ চলবে, আমার বাড়িতে খালি এস.ডি. বর্মন চলবে, আমার বাড়িতে অন্য কিছু চলবে না। ওই কাকা লিটারালি আমার সঙ্গে ওখানে 1 ঘন্টা ধরে আর্গুই করছে এইসব ব্যাপারে। আমি জাস্ট নর্মালি শান্ত ভাই বলছি কাকা যখনই আমাকে এস.ডি. বর্মনের এক্সাম্পল দিচ্ছে, অনেক গানের কথা বলছে, আমি গানগুলো গিয়ে শুনে দিচ্ছি কাকাকে অ্যাসিওর করার জন্য যে কাকা আমি এই গানটা জানি। যাই হোক, কিছুই কাজ করছে না। এবার ব্যাপারটা হলো ওই কাকা তো বলছি সঙ্গে দিদি স্টার্ট করেছে, আমাদের সঙ্গে বাকি যারা গিয়েছে তারা সবাই এক এক করে উঠে এলো। তারা সবাই মিলে আমাকে বোঝাতে লাগলো ইংলিশ গান শোনা পাপ। আমার সেই মুহূর্তে মাথা পুরো গরম হয়ে গেছে। সত্যি কথা বলছি, আমার যদি ফ্যামিলি থেকে আমাকে ভালোভাবে বড় না করা হতো, আর ওনারা যদি আমার থেকে এজে বড় না হতো, জুতো তুলে, কিন্তু আমি হলাম খুবই শান্ত সভ্য ভদ্র ছেলে, তাই আমি ওখানে চুপচাপ ছিলাম। তার কারণে আমি বুঝে গেছি ওখানে জাস্ট এখন আমাদের জেনারেশনকে ব্যাশ করবে, জেনজি এই জেনজি ওই, তোদের জেনারেশন এই করছে, তোদের জেনারেশন ওই করছে। ওরা এক্সাম্পল দিচ্ছে আমাদের জেনারেশনের সব থেকে বাজে বাজে গান, সব থেকে বাজে বাজে মোমেন্টস, তো এইসব। এবার যদি আমি এখানে পিক অ্যান্ড চুজ করি যেগুলো সব থেকে এম্বারাসিং জিনিসপত্র হয়েছে তোমাদের ইউথে, সেগুলোকে যদি আমি ফুটিয়ে তুলি, তাহলে বিশ্বাস করো তোমার একটা লিস্ট অনেক বড়। এনিওয়ে, আমি ভদ্র ছেলের মতো ওখানে চুপচাপ ছিলাম, আর আমি নিজের মাইন্ডে ডিসিশন নিয়ে নিয়েছিলাম এই লোকগুলোর সঙ্গে আজকেই লাস্ট। এরপরে কোনোদিন দেখা হলে জাস্ট হাই হ্যালো। ওনাদের অলরেডি এমন পর্যায়ে পৌঁছে গেছে যেখানে নতুন ইনফরমেশন নিতে পারবে, নতুন ইনফরমেশন নিলে। আর এবার ব্যাপারটা হল, যেই কাকাটা আমার অচেনা ছিল, ওখানে আমাকে ইংলিশ গান শুনছি দেখে যেচে কথা বলতে এলো, সেই কাকাটা আবার আমাদের গ্রুপের সঙ্গে বন্ধু হয়ে গেছে। আর ওখানে সবাই মিলে আমার বিচিং করছে। আর আমি যে আমার ইনস্টাগ্রাম যে মোটামুটি 2-3 মিলিয়ন ভিউজ আমার ভিডিওগুলো আছে, ওগুলোর মধ্যে বাজে অ্যাক্টিং করেছি, ওগুলোকে তুলে ধরছে। আর আমি এটুকু বুঝতে পেরেছিলাম ওনারা জীবনে ওনাদের থেকে ছোট এজের কাউকে রেসপেক্ট করবেন না। তার কারণ আমি গ্যারেন্টি ওনাদের বাড়িতে ওনাদের যে ছেলে মেয়ে, তারা হয়তো এমন কিছু পার্সু করছে যেটা ওনাদের বোধগম্য হচ্ছে না, আর সেটাকে প্রজেক্ট করেছে আমারও। তারপর আমি ওই সব কিছু ভাবা থেকে নিজেকে বন্ধ করার জন্য আমি জাস্ট ওখানে আমি হেডফোন লাগালাম, গান চালালাম, চোখ বন্ধ করে দিলাম, ঘুমানোর অ্যাক্টিং করতে করতে বাড়ির ওখানে পৌঁছে গেলাম। স্টেশন থেকে নামলাম, বাড়ি গেলাম, বাড়িতে ঢুকলাম, আর আমার মার সঙ্গে আমার ঝামেলা লেগে গেল। তার কারণ বাড়িতে ঢুকে আমি আমার মাকে বলতে লাগলাম, তোমার মধ্যে কোনো দায়িত্ববোধ নেই, তোমার ছেলে অচেনা লোকের সঙ্গে ঘুরতে চলে যাচ্ছে আর তুমি যেতে দিচ্ছ। ছেলে তো যেতে চাইবেই, তুমি একটু প্রেশার দিয়ে বাড়িতে বসাতে পারলে না। যাক, তারপরে মা ঘর মুছছিল, তো ওই ন্যাকড়াটা দিয়ে আমাকে থাপ্পড় মেরে দিল। তো আমি চুপচাপ ওই থাপ্পড় খাওয়ার পর নিজের রুমে গিয়ে পড়তে বসে গেলাম। তো দ্যাটস ইট ফর দিস ভিডিও। আমি যে অনেক ভাটবকি, অনেক বিশ্বাস করতে চাই না, তো আশা করি এই ভিডিও থেকে তোমরা বুঝে গেছো আমি অনেক ভাটবকি। আর সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আর একটা জিনিস মনে রেখো, সবসময় ফিডব্যাক নেওয়ার জন্য নিজেকে ওপেন রাখবে, বাট যদি কেউ তোমার উপর চড়াই হতে চায়, যদি আমার মতো হও তাহলে চুপ থাকবে, আর যদি আমার মতো না হয় তুমি মুফাট হতে পারো, তাহলে জাস্ট ভালো মতো তর্ক করে জিতে আসো। আমি তো পারিনি, তোমরা অন্তত করে দেখাও। এনিওয়ে, বাই, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।